ভাইয়া ও আপুর আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে আছি, তোমাদের রাতেন ভাইয়া। তো তোমাদের জন্য যে হচ্ছে স্টাডি ফর কিউরিওসিটি গ্রুপের পক্ষ থেকে যে ব্রেন স্কুইজারটা লঞ্চ হয়েছিল, তারই একটা ক্লাস আমি নিচ্ছি। আমি বর্তমানে হচ্ছে বুয়েট ট্রিপলি 24 ব্যাচ। আর এই তো, আর হচ্ছে তোমাদের জন্য কিছু ইনফর্মাল কথাবার্তা লেখা আছে। যাদের ইনফর্মাল কথাবার্তা পছন্দ তারা এখান থেকে দেখে নিতে পারো। আমরা মুভ অন করি। ওকে, সো ওয়েলকাম টু দ্য টেরিটরি অফ কেমিস্ট্রি। আমরা আজকে হচ্ছে একটা টপিক পড়ব। টপিকটার নাম হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। আমি আমার একাডেমিক লাইফে এটা নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সো আমি সেগুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যে বেচারি হও না কেন, তোমরা কন্টিনিউ করতে পারো। তো লেখাই আছে, টুডে উই উইল লার্ন অ্যাবাউট রিয়েল গ্যাস। সো আমরা এতদিন পরে আসছি আদর্শ গ্যাস সম্পর্কে। আদর্শ গ্যাস, তো আদর্শ গ্যাস কিছু পোস্টুলেটের উপর ভিত্তি করে মানে তৈরি করা হয়েছিল। সো সেই পোস্টুলেট গুলোর মধ্যে একটা হচ্ছে তারা কি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এইসব নীতির উপর ভিত্তি করে একটা সূত্র দাঁড় করাইছে। সেগুলো কি? সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে অনেকটা আমাদের জাতীয় সূত্র। তো এই সূত্র দাঁড় করাইছে। তাদের পোস্টুলেটে আরো একটা জিনিস ছিল যে পাত্রের আয়তনের তুলনায়, আমি এই চিত্রটা আঁকি, এটা একটা পাত্র। এই পাত্রের আয়তনের তুলনায় এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসের আয়তন অনেক নগণ্য। তো ধরছে আর কি তারা, বাট ইন রিয়েলিটি পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন এতটা নগণ্য হয় না। তো এইটা একটা তারা ধারণা করে নিছিল, পোস্টুলেট আর কি। এরপর তারা আরো একটা জিনিস ধরছে, যে হচ্ছে এই যে এই দুইটা যে মলিকুল আছে, এদের মধ্যে নাকি কোনো ইন্টার মলিকুলার ফোর্স নাই, আকর্ষণ বল নাই। বাট ইন প্র্যাকটিক্যাল এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, এটা তুমিও জানো আমিও জানি। তো আমরা এখন চলো ডিফারেন্সিয়েট গুলা করি, যে হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। তো প্রথমে আমরা হচ্ছে রিয়েল গ্যাস দিই। প্রথমে আমরা ইয়া দিই, আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। কারণ আইডিয়াল গ্যাস সম্পর্কে আমরা নর্মালি জানি বেশি। তো আইডিয়াল গ্যাস সম্পর্কে কি? আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র মেনে চলে। বাট রিয়েল গ্যাস কি এইটা মানে? উত্তর হচ্ছে না, মানে না। তো রিয়েল গ্যাস কোনটা মানে? রিয়েল গ্যাস মানে হচ্ছে, আমরা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন নামে একটা ইকুয়েশন হয়তো অনেকে জানি। সো রিয়েল গ্যাস এইটা মানে ভ্যান্ডার্স ওয়ালস ইকুয়েশন। এই সূত্রটা কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। আমি জানি পি, ভি, এন আর টি এগুলো সবার পরিচিত, বাট মেবি এ আর বি অনেকের কাছে অপরিচিত। এর এককই বা কিভাবে? সো আমরা লাস্টে একটা ম্যাথ দেখবো, সেখানে এ আর বি এর একক আমরা বের করতে পারবো। সো নো টেনশন। ওকে, সেকেন্ড কি আমি এখানে বলছিলাম এই যে পয়েন্টটাতে, সেটা হচ্ছে আমরা ধরছি যে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের মলিকুলের যে আয়তন আছে, গ্যাসের মলিকুল এর আয়তন নগণ্য। মানে আমরা তাকে অনেকটা জিরো ধরে হিসাব করি। বাট ইন রিয়েলিটি কি, যে ভলিউমটা নগণ্য না, ভলিউম নট নেগলিজিবল, উই ক্যান নেগলেক্ট ইট। ওকে, 3 নম্বরে কি? 3 নম্বরে আমরা বলছি যে এদের মধ্যকার কোনো আকর্ষণ বল নাই, মানে গ্যাসের মলিকিউলের মধ্যকার নো আকর্ষণ বল। বাট ইন রিয়েলিটিতে তাদের মধ্যে আকর্ষণ বল আছে, হ্যাজ ইন্টারমলিকিউলার ফোর্স। ওকে, এদের মধ্যকার আকর্ষণ বল আছে। এইবার এই 3টা জিনিস কম বেশি যারা পড়াশোনা করছো সবাই জানো। একটা ইকুয়েশন নর্মালি তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবে, একটা ইকুয়েশন দিবে। আমি ইকুয়েশনটা লিখি আগে। ডেলি ডেল ভি উইথ রেসপেক্ট টু টি ইকুয়াল টু 0। জিনিসটা কি? আমরা ডেল ডেল ভি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। সো ডিফারেন্সিয়েট করলে যখন ই উইথ রেসপেক্ট টু টি, মানে ইন এ ফিক্সড টেম্পারেচার, যখন আমরা ডেল ডেল ভি সাপেক্ষে ই এর ডিফারেন্সিয়েশন করবো তখন 0 আসবে। তার মানে ই কনস্ট্যান্ট। আসলে ভেবে দেখো, এদের মধ্যকার কোনো আকর্ষণ বল নাই। আমরা কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র পড়ছিলাম, সেটা কি? ই ইকুয়াল টু এফ বাই টু
এন আর টি ইকুয়াল টু এফ বাই টু এন আর টি একটা নির্দিষ্ট গ্যাসের জন্য অলওয়েজ সত্য বলছি। সো অলওয়েজ যদি সত্য হয় এটা কি জিরো হবে না? হবে। কিন্তু তুমি একটা বাইরে একটা যে মানে মানে বাস্তব গ্যাস নিয়ে কাজ করতেছো, তোমার কি মনে হয় যে গ্যাসটা সত্যি অলওয়েজ অল কন্ডিশনে ওটা ঠিক থাকবে? ঠিক থাকবে না অবভিয়াসলি, তাই না? সো যখন আমরা বাস্তব গ্যাসের কাছে যাব তাহলে ডেল বি উইথ রেসপেক্ট টু টি নট ইকুয়াল টু জিরো। ওকে, তো এটা খুবই তাড়াতাড়ি গো থ্রু করলাম। এর যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো, সমস্যা নেই। সো চলো আগাই। তো অল অ্যাবাউট জেড, হোয়াট ইজ জেড? আমরা জেড সম্পর্কে এখনো কিছুই জানি না। সো জেড কি? দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, এইটা এতক্ষণ রিয়াল গ্যাসের জন্য ছিল না, এটা ছিল আদর্শ গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য। এখন এই দুইটা তো ইকুয়াল না, ইকুয়াল বানাইতে আমরা একটা ধ্রুবক বসাই দিলাম, সাপোজ জেড। এখন দুইটা সমান হইল। এখন এই জেড এর একটা পরিচয় আছে, জেড কে আমরা বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতার গুণাঙ্ক। ওকে, সংকোচনশীলতার গুণাঙ্ক বলি। এবার পিভি ইকুয়াল টু জেড এন আর টি, এই সূত্রে জেড এর বিশেষত্বটা কি, মানে সংকোচনশীলতার গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জিনিসটা আসলে এইটা আমরা জানবো। সো জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। ওকে, এখন তুমি ইমাজিন করো যে হচ্ছে জেড ইকুয়াল টু পিভি আর এনআরটি। এখন পিভিটা তো চেঞ্জেবল, বাট এনআরটি এখন ইন ওয়ান মোল। ইমাজিন ওয়ান মোল। তো জেড ইকুয়াল টু কি হচ্ছে, পিভি বাই আরটি। এইটা কনস্ট্যান্ট না, নিচেরটা। সো নিচেরটা আমরা কনস্ট্যান্টই তো ধরবো, তাই না? সো নিচেরটা যদি একটা কনস্ট্যান্ট ধরি, সো ওইটা কি অলওয়েজ আদর্শ গ্যাসের জন্য হয় না? আদর্শ গ্যাসের জন্য তো হয়। সো ভিতরে যে জিনিসটাই থাকুক না কেন সেটা আইডিয়ালের জন্য। পরেরটা কি আমরা রিয়েলের জন্য বলতে পারি? কারণ রিয়েলে আমার পি কি হবে, ভি কি হবে, সেটা তো আমরা রিয়েলে ডিনোট করবো। সো উপরেরটা আমরা রিয়েলের জন্য বলতে পারি। এরপর আমরা কিন্তু পির ভ্যালু চেঞ্জ করতে পারবো, বাট ভি কি একটা ভলিউম, আমি একটা ভলিউমের পাত্র নিছি, এই জিনিসটাই তো। বাট ভলিউমের পাত্র নিলেও আমরা যখন উপরে ভি নিব তখন ভিটা ওটা রিয়েল হবে। রিয়েল কিরকম হবে, যে হচ্ছে আমি তো পাত্র নিছি, বাট ওখানে গ্যাস মলিকুল গুলো একটা আয়তন দখল করছে। সো উপরের ভি আর নিচের ভি সেম হবে না। সো আমরা লিখতে পারি না ভি রিয়েল বা ভি আইডিয়াল। কেননা আমরা দুইখানি প্রেসার এক্সার্ট করতেছি, সো ওটা আমাদের ইচ্ছা, ওই অনুযায়ী ভি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো আমরা জেড ইকুয়াল টু ভি রিয়েল বাই ভি আইডিয়াল বলতে পারি। আমাদের ফার্দার ক্যালকুলেশন এই ইকুয়েশন হইতে আগাবে এবং অনেক 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 এমসিকিউ এইখান থেকে আসবে। ওকে, আমি দুইটা কেস লিখবো। জেড এর ভ্যালু কিরকম হইতে পারে, ইকুয়াল ওয়ান হইতে পারে, জেড গ্রেটার দেন ওয়ান হইতে পারে, জেড লেস দেন ওয়ান হইতে পারে। তো কমন সেন্স কি বলে, জেড ইকুয়াল ওয়ান হইলে ভি আর বাই ভি আই হবে, আর জেড ইকুয়াল ওয়ান হইলে পিভি ইকুয়াল টু এনআরটি হবে। সো পিভি ইকুয়াল টু এনআরটি হইলে এইটা কি আইডিয়াল গ্যাস না? হ্যাঁ, আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসে ভি রিয়েল ইকুয়াল টু ভি আইডিয়াল। ওকে, সো আইডিয়াল গ্যাসে কি হয়, নো অ্যাট্রাকশন, কোনো আকর্ষণ বল নাই। বিকর্ষণ বল আছে না, নো রিপালশন। ওকে, জেড গ্রেটার দেন ওয়ান হইলে কি হবে, দেখো ভি রিয়েল বাই ভি আইডিয়াল, গ্রেটার দেন ওয়ান না? সো ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। এখন তোমাদের মনোযোগ বেশি এক্সপেক্ট করতেছি, একটু ক্রিটিক্যাল টাইম এখন। সো মনোযোগ, ভি রিয়েল, ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। ভি আইডিয়াল আমরা নর্মালি ক্যাজুয়ালি ধরি 22.4 লিটার, ধরলাম আমিও। সো এটার চেয়ে বেশি হবে, সাপোজ ভি রিয়েল 25 লিটার। এখন তোমার একটা জিনিস কি মনে হয় বলো তো, যে ভি আইডিয়াল 22.4, এখানে কোনো আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই, বাট জিনিসটা যখন 25 লিটার হয়ে যাবে, মানে জায়গাটা তো বেশি। সো ওইখানে কি রিপালশন হওয়ার কারণে আয়তনটা বেশি হচ্ছে, মানে মানে বিকর্ষণ হওয়ার কারণে আয়তনটা বেশি হচ্ছে, এরকম একটা ফিল আসে।
যদি আসে, কংগ্রাচুলেশন, যে এখানে রিপালশন হয়। কি হয়? রিপালশন বা বিকর্ষণ যাকে আমরা বলি। এখন দেখো, এটা 25 লিটার, এটা 22.4 লিটার, মানে রিয়েলটা বেশি। যখন রিয়েলটা বেশি হয় তখন আমরা কি তাকে কম্প্রেস করতে পারবো ইজি না টাফ? মানে আমরা তাকে সংকোচন করতে পারবো? একটু টাফ হবে না? হুম, কম্প্রেস করা টাফ, কম্প্রেস করা টাফ। এখন দেখো, কম্প্রেস করা টাফ হচ্ছে। এখন আমরা জেড কে কিন্তু বলছিলামই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এই তো আগের পৃষ্ঠায় লেখা আছে, এই দেখো, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতার গুণাঙ্ক। মানে আমরা এর মাধ্যমে নির্ণয় করতেছি যে জিনিসটা বেশি আমরা সহজে কম্প্রেস করতে পারি নাকি কঠিন আমাদের কম্প্রেস করতে, এই জিনিসটাই কিন্তু আমরা বের করতেছি। সো এই রিপালশন দেখায়, এই জন্য কি কম্প্রেস করা টাফ। আর একটা পয়েন্ট আছে, একটু পরে আসতেছি। সো এটা ভি রিয়েল বাই ভি আইডিয়াল লেস দেন 1, ভি রিয়েল লেস দেন ভি আইডিয়াল। সো এইটাকে যদি আমরা ধরি হচ্ছে 22.4 লিটার, এটা অবভিয়াসলি তার চেয়ে কম হবে। ইমাজিন 20 লিটার। সো তোমার কি মনে হয় এটা আয়তনটা আরো কমে গেছে, কি কারণে কমবে? অবভিয়াসলি অ্যাট্রাকশন বা আমরা আকর্ষণ। তো একে কম্প্রেস করা ইজিয়ার হবে না টাফার হবে? কম্প্রেস করা অবভিয়াসলি ইজিয়ার হবে, কারণ এর ভলিউম কম, আমরা চাইলে একটু কম্প্রেস করতে পারি। এবার মনে করো নর্মালি এইটাকে আমরা বলতেছি জেড ইকুয়াল 1, তাহলে জেড গ্রেটার দেন 1 এইরকম হবে, জেড লেস দেন 1 এইরকম হবে। তো ধনাত্মক বিচ্যুতি এইটা দেখাচ্ছে না। সো জেড গ্রেটার দেন 1 যখন হয় তখন আমরা দেখি হচ্ছে ধনাত্মক মানে কি, ধব আছে, যাই হোক এইভাবেই লিখি, ধনাত্মক বিচ্যুতি। ওকে, আর এটা তাহলে কি দেখায়? ঋণাত্মক বিচ্যুতি। ঢালটা কোন দিকে খেয়াল করো, যদি ঢালটা খেয়াল করো তাহলেই বুঝবে যেটা ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে নাকি ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। গুড। সো আমাদের জেট নামা শেষ। সো আমরা মুভ অন করি নেক্সটে। সো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস এর মোলার আয়তন বাস্তব ও আদর্শ অবস্থার ক্ষেত্রে এত। সো প্রথমে বলছে বাস্তব, সো আমরা এটাকে ভি রিয়েল বলি। দেন বলছে আদর্শ, তো একে আমরা বলতেছি ভি আইডিয়াল। তাহলে গ্যাসের বাস্তব অবস্থায় আদর্শ অবস্থা হতে বিচ্যুত হওয়ার মাত্রা কত? আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড কে পড়ি। তো জেড হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। বাট যখন আমরা কোশ্চেনে দেখবো যে বিচ্যুত হওয়ার মাত্রা, আমরা যখন কোনো কিছুর মাত্রা বের করি বা কোনো কিছুর একটা একক বের করি তখন জিনিসটা কিন্তু 1-এর সাপেক্ষে করা হয়, 1-এর রেসপেক্টে বা পার্সেন্টেজ করা হয়। সো 1-এর রেসপেক্টে কখনো করা হয়, কখনো পার্সেন্টেজ করা হয়। সো বিচ্যুত হওয়ার মাত্রা, এইটার সূত্র হচ্ছে যখনই তুমি কোশ্চেনে দেখবা বিচ্যুত হওয়ার মাত্রা কত, তুমি z-1 এর মডুলাস বের করবা। কারণ জেড লেস দেন 1 হইলে নেগেটিভ আসবে, জেড গ্রেটার দেন 1 হইলে পজিটিভ আসবে। সো আমরা মড অফ z-1 করবো। তো এটা খুবই সহজ, সলিউশন করি আমরা। তো z ইকুয়াল টু ভি রিয়েল বাই ভি আইডিয়াল। তো আমাদের কি করতে হবে? 22.43 ডিভাইডেড বাই 21.414, আমরা পাবো হচ্ছে 1.047। তো আমাদের বিচ্যুত হওয়ার মাত্রা কি হবে? z-1 ইকুয়াল টু 1.047 মাইনাস 1 ইকুয়াল টু 0.047। আচ্ছা, তোমাকে বলতো যেটা দিয়ে কোনো একক আছে? আমি তো একক দেই নাই। So, আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? রাইট অর রং? আমি ঠিক লিখছি। কেন ঠিক লিখছি? ভি আর এর একক লিটার, ভি আই এর একক লিটার, দুইটাই একক সেল। সো বিচ্যুত হওয়ার মাত্রার কি কোনো একক থাকবে? থাকবে না। সো একক নেই। আমার অ্যান্সার এইটাই। ওকে, আমরা কুইকলি গো থ্রু করি। অ্যামাগাস কার্ভ, একটা সুন্দর টপিক। সো অ্যামাগাস কার্ভের উপর আমরা এই চিত্রটা আগে সুন্দর মতো দেখি। দেখো, চিত্রে হচ্ছে 3টা স্টেজ আছে। আমি যদি এইটাকে একটা স্টেজ ধরি, এইটা একটা স্টেজ, এইটা একটা স্টেজ, এইটা একটা স্টেজ। এই স্টেজে অলওয়েজ জেড গ্রেটার দেন 1, কারণ আমি এটাকে জেড ইকুয়াল টু 1 বলতেছি। এই স্টেজে কি জেড লেস দেন 1, দেখো লেখাই আছে।
এবার আমরা একটু আগে কি পড়ছিলাম, কম্প্রেস করা টাফ। টাফ মানে কি, লেস কম্প্রেসিবল। এই দেখো এখানে লেখা আছে লেস কম্প্রেসিবল। এইটা কি লেস কম্প্রেসিবল না? আর এইটা কি, এই দেখো জেড লেস দেন ওয়ান। জেড লেস দেন ওয়ান হইলে মোর কম্প্রেসিবল হবে না? জেড গ্রেটার দেন ওয়ান লেস কম্প্রেসিবল কেন? কারণ কম্প্রেস করা টাফ। জেড লেস দেন ওয়ান হইলে কি মোর কম্প্রেসিবল না? কারণ কি কম্প্রেস করা ইজিয়ার। সো কম্প্রেস করা ইজিয়ার হইলে কি মোর কম্প্রেসিবল। দেখো গ্রাফ থেকেও আমরা সেম জিনিস পাচ্ছি। এবার এই দুইটা জিনিস তো দেখলা, লেস মোর। এবার দেখো একটা স্টেজে এই জিনিসটা শুধু উপরেই বাড়তেছে, তাই না? শুধু উপরেই বাড়তেছে। আরেকটা কেস, এইখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, হাইড্রোজেন আর হিলিয়াম। এবার আরেকটা স্টেজ, এইটা এটা আইডিয়াল গ্যাসের স্টেজ, এটা এমনি বুঝতেছি কেন, কারণ এখানে জেড ইকুয়াল টু ওয়ান। আরেকটা স্টেজ, সেটা দেখো এইভাবে কার্ভ নিচ্ছে, এইভাবে কার্ভ নিচ্ছে, ঠিক আছে? তো তার মানে এই পয়েন্ট পর্যন্ত তার জেড মানে নিচের দিকে নামতেছিল, বাট তারপরে জেড আপরাইজিং হচ্ছিল, মানে জেড এর ভ্যালু এক থেকে বাড়তেছে, এইরকম একটা সিচুয়েশন। এইখান পর্যন্ত এই তো নামতেছে, দেন উঠলো, দেন নামতেছে, এটাতে এটাতে উঠলো। এই পজিশনটা পর্যন্ত জেড কেন নামতেছে, এরপরে জেড কেন বাড়তেছে, এইটা আমরা মানে জানবো, মানে আমরা একদম ম্যাথামেটিক্যাল ওয়েতেই জানবো। আপাতত তো এইটুকু বোঝা গেছে, তাই না? তো এবার আমরা এইটার তিনটা স্টেজ নিয়ে কথা বলবো। থ্রি স্টেজ। স্টেজ ওয়ান, স্টেজ টু এন্ড স্টেজ থ্রি। ফার্স্ট স্টেজে জেড ইকুয়াল টু কিন্তু ওয়ান। জেড ইকুয়াল টু ওয়ান হইলে কি হয়, আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের লেগটা কিরকম হয়, এইরকম। এখানে কি জেড ইকুয়াল টু ওয়ান। এরপরে আমরা অলওয়েজ জেড গ্রেটার দেন ওয়ান, এটার একটা গ্রাফ দেখি। অলওয়েজ জেড গ্রেটার দেন ওয়ান কার কার হয় আমরা জানি, হাইড্রোজেন হিলিয়াম, এই দুইটারই হয়। তো এইটার আমরা গ্রাফ দেখি, এইটার গ্রাফটা এরকম হবে। এটা যদি জেড ইকুয়াল টু ওয়ান হয়, এইটা অলওয়েজ জেড গ্রেটার দেন ওয়ান, তাই না? ওকে, এবার আমাদের লাস্ট যে স্টেজটা, এইখানে জেড লেস দেন ওয়ানও হয় অ্যান্ড জেড গ্রেটার দেন ওয়ানও হয়। জেড লেস দেন ওয়ান কখন হয়, এই চিত্রে দেখলে তুমি বুঝবা যে এই যে পোর্শনটা, এই জায়গাটাই থাকাকালীন তার কিন্তু প্রেশারটা কম থাকে। সো লো প্রেশার, লো প্রেশারে এটা হচ্ছে, অ্যান্ড হাই প্রেশারে কোনটা হচ্ছে, এই জায়গাটা না? সো হাই প্রেশারে জেড গ্রেটার দেন ওয়ান হচ্ছে। এখন তুমি বলতে পারো, আচ্ছা প্রেশার লো হইলেই কেন জেড লেস দেন ওয়ান হবে, শুধু প্রেশারের সাথেই কেন সম্পর্ক, তাই না? এইটা আমরা একটু পরেই এক্সপ্লেন করবো নেক্সট পেজে গিয়ে। তো এটা কার কার হয়, এই হাইড্রোজেন হিলিয়াম আর আইডিয়াল গ্যাস বাদ দিয়ে যত গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, সব কিছু এইটা হয়। গ্রাফটা কিরকম হবে, এইরকম। এটা যদি আমরা জেড ইকুয়াল টু ওয়ান ধরি, জিনিসটা এই তো এরকম করে পারবে। আর এই প্রত্যেকটা কেসেই আমরা এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু প্রেশার রাখতেছি। সো জিনিসটা এরকম হবে। তো এবার আমরা যেটা বলতেছিলাম, জেড লেস দেন ওয়ান, জেড গ্রেটার দেন ওয়ান, কখন কোন কেসে কিভাবে হচ্ছে, এই পজিশনটার পরে আগ পর্যন্ত কেন নামলো, এরপরে কেন বাড়তেছে, সেটা আমরা এক্সপ্লেন করবো। সো আমরা এখন ডিপ ডাইভ দিব। ওকে, তো ফর ওয়ান মোল আমরা প্রথমে প্রেশারকে অনেক কম রাখবো, ফার্স্ট কেস আর কি। প্রেশার অনেক কম, সো ভলিউম অবভিয়াসলি অনেক বেশি হবে, পিভি সম্পর্ক আমাদের। তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। তোমরা আমাকে একটা কথা বলো, সাপোজ ভিটা অনেক বেশি যখন পি কম, তো ভিটা যদি অনেক বেশি হয়, এই পি এর ভ্যালুটাকে কি আমরা নগণ্য বলতে পারবো? পারবো। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি ইকুয়াল টু আর টি। আমরা চলো ভি দিয়ে গুণ দিই,
পিভি প্লাস এ বাই ভি ইকুয়াল টু আরটি। ওকে, এবার আমরা উভয় পক্ষকে কি করব, আরটি দিয়ে ভাগ দিব। তো পিভি বাই আরটি প্লাস এ বাই ভি আরটি ইকুয়ালস টু 1। এখানে আসি, সো পিভি বাই আরটি কি, জেড ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই ভি আরটি, তাই না? তো জেড ইকুয়াল যদি 1 মাইনাস ভি বাই আরটি হয়, তাহলে জেড কি গ্রেটার দেন 1 না লেস দেন 1? জেড অবভিয়াসলি লেস দেন 1। সো ফর লো প্রেশার, সো যখন প্রেশার লো হচ্ছে তখন জেড লেস দেন 1 আমরা পাচ্ছি, অবভিয়াসলি পাচ্ছি। এন্ড মানটা কত, এইটা। এইটা দিয়ে তোমাদের যদি কোশ্চেন খুব টাফ করে, একাডেমিকে কখনো আসবে না, অ্যাডমিশনে যদি টাফ করে জিনিসটা এরকম দিতে পারে। সো আমরা এখন ফর হায়ার প্রেশারে দেখবো। তো ফর হাই প্রেশার, ফর হাই প্রেশার আমরা কি দেখবো? ফর হাই প্রেশারে পি এর ভ্যালু অনেক বেশি হবে না? পি এর ভ্যালু অনেক যদি বেশি হয় তাহলে পি এর ভ্যালু অনেক কম হবে না? হবে। ওকে, তো আবার আমরা ফর 1 মোল নেই। 1 মোলের জন্য কি হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি। ওকে, এবার কি হবে, দেখো ভি এর ভ্যালুটা অনেক নগণ্য না? যদি ভি এর ভ্যালু অনেক নগণ্য হয় তাহলে সামহাও এইটা একটু জিরোর দিকে যাবে না? তো কি হবে, আর পি এর ভ্যালু যেহেতু অনেক বেশি, এই জিনিসটা নগণ্য হয়ে যাবে না যেহেতু এটা ডিভাইড হচ্ছে, তো শুধু কি পি পড়ে থাকবে না? হ্যাঁ, পি পড়ে থাকবে। এটা আসলে অনেক বেশি সেন্স মেক করে, এটা মানে না বোঝার কথা না। ওকে, এরপরে আমরা এখানে আসলাম, আবার পিভি বাই আরটি করবো। এখন তোমরা বলতে পারো ভাই পিভি বাই আরটি বারবার করতেছি কেন, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট জেড বের করা। সো আমরা জেড যেভাবে বের করতে পারবো আমরা ওইভাবেই আগাবো। সো পিভি বাই আরটি হচ্ছে জেড, জেড ইকুয়াল টু 1 প্লাস পিভি বাই আরটি। তো আমরা কি পাচ্ছি, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 পাচ্ছি না? তাহলে আমরা ফর হাই প্রেসারে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 পাইলাম না? পাইলাম, অবভিয়াসলি পাইলাম। তো এইটাই এইটাই ছিল আমাদের জেড এর ভ্যালু কখন কেন লেস দেন 1 হয়ে আবার গ্রেটার দেন 1 হচ্ছে তার ব্যাখ্যা। এবার আমরা চলো নেক্সটে যাই। আগে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা একাডেমিকে অলরেডি অনেকবার দেখে আসছো, যারা দেখে আসো নাই তারা সামনে দেখবা। এন্ড মানে খুবই বেসিক একটা কোশ্চেন। সো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ হতে বিচ্যুতি কেন দেখায়? মানে কেন পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে সমস্যাটা কেন হইল? সমস্যাটা মেইনলি দুইটা কারণে হয়, যে পোস্টুলেটের কথা আগের বার বলছিলাম সেইটার কারণে। এক নাম্বার হচ্ছে আয়তনের ত্রুটি আছে, মানে আমরা আয়তন যখন নির্ণয় করতাম তখন আমরা একটা ত্রুটি উপেক্ষা করে জিনিসটা হিসাব করছিলাম। দুই নাম্বার সেটা হচ্ছে চাপীয় ত্রুটি আছে। জিনিসটা কিরকম আসলে এক্সপ্লেন করি। দেখো, গ্যাসের গতিতত্ত্বের শিকার যে আমরা কি ধরে নিছিলাম, যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অনেক নগণ্য। বাট সব গ্যাস কণাগুলোকে যখন আমরা এইভাবে একত্র করব তখন তার একটা আয়তন দখল করে। হুম, তো বাস্তবে এই কথাটা কি ঠিক? না। আরো একটা ব্যাখ্যা আছে, সেইটা হচ্ছে যদি আসলে নগণ্য হইতো, যদি নগণ্য হইতো তাহলে তো তার কোনো আয়তন নাই, নো ভলিউম। তাহলে তাকে কি আমরা লিকুইফাই মানে লিকুইডে পরিণত করতে পারতাম? লিকুইডে পরিণত করতে পারতাম? উত্তর হচ্ছে না। তো যদি নগণ্য হইতো তাহলে আমরা লিকুইডে পরিণত করতে পারতাম না, বাট গ্যাসগুলোকে আমরা লিকুইফাই করতে পারি। তো তাদের একটা আয়তন আছে। যদি 1 মোলের জন্য আয়তনটা আমি বি ধরি, তো এন মোলের জন্য আয়তনটা এন বি। ফর এন মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে, তো আমরা কি আয়তন মানে আমরা কি হিসেব করতেছি, মানে গ্যাস কতটুকু জায়গায় বিচরণ করতে পারে। সো গ্যাস বিচরণ করতে পারে বি মাইনাস এন বি এলাকায়।
এই এলাকাটা ফাঁকা, সো ভি মাইনাস এনবিটা আমরা পাইলাম। ওকে, আশা করি বুঝছো। মানে চলাচলের জন্য মুক্ত স্থান এইটা, আমরা এইটাই হিসাব করি চলাচলের জন্য মুক্ত স্থান কতগুলো। আর দ্বিতীয় ত্রুটি সেটা হচ্ছে তাপীয় ত্রুটি। তো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কি ধরে নেওয়া হয়েছিল, যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নাই। এইটা একটা মলিকুল, এইটা একটা মলিকুল, এইটা একটা মলিকুল, এইটা একটা মলিকুল, এগুলোর মধ্যে কোনো আকর্ষণ নাই আমরা ধরছিলাম। বাট আকর্ষণ তো আছে, কারণ গ্যাসের মলিকুলের মধ্যে আবার সেম কথা, যদি আকর্ষণ না থাকতো, যদি আকর্ষণ না থাকতো তাহলে লিকুইডে কনভার্ট হইতো না। যেহেতু লিকুইডে কনভার্ট হয়, তার মানে তাদের মধ্যকার আকর্ষণ বল আছে। এখন মনে করো এই দুইজনের যদি আকর্ষণ হয়, মনে করো এটা আগে হিট করতো মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে, এই কণাটা, এই কণাটা 10 মিটার/সেকেন্ড বেগে হিট করতো। এখন দুইজনের আকর্ষণ বল আছে, এই দুইজনের আকর্ষণ বল আছে। এখন কি মনে করো এই আকর্ষণের কারণে এর দিকে একটু যাবে, সে কি এত বেগে আঘাত করতে পারবে? পারবে না। সাপোজ সে 8 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো, সো বাহির থেকে যে এয়ার প্রেশারটা আসতেছে বা যে প্রেশারই আসুক, সেইটা বাড়তেছে না, যেটা বাড়তেছে সেইটাই পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এন্ড ফর ইন মোল বি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এন্ড এই দুইটা আমরা যখন কম্বাইন করব, তখন আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা পাবো। কি পাবো? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আমি আশা করি এটা তো বাকিটা তোমরা পারবা, কারণ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা আমি এর আগে লিখে দিছি। তো জিনিসটা এইভাবেই হয়, আশা করি বুঝাইতে পারছি। আমরা নেক্সটে যাই। ওকে, এখন বলতেছে বাস্তব গ্যাস আমরা আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে চাই। মতো বলছি, মানে এক্সাক্ট না, অলমোস্ট। এক্সাক্ট না, আমরা অলমোস্ট চাই। তো কখন পারবো? আমরা গদ্বাধা মুখস্থ করে আসবো, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। কথা হচ্ছে, বাট ওয়াই? এই সময় আমাদের কি এমন ঘটবে যে আমরা হচ্ছে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে দেখবো? দেখো, যখন উচ্চ তাপমাত্রা হবে, তখন একটা গ্যাসের যে ভলিউমটা আছে সেইটার মধ্যে যে মলিকুল গুলো আছে সেগুলো অনেক দূরে দূরে চলে যাবে না? তো যখন দূরে দূরে চলে যাবে, মনে করো এটা গ্যাস আধার, এই গ্যাস আধারে মনে করো এই এত দূরে দূরে দুইটা মলিকুল, এইটাকে কি আমরা তখন নগণ্য ধরতে পারবো? অনেক দূরে দূরে আছে। তো আর মলিকুল গুলা তো এত বড় নাই, ছোট, তো আমরা তো নগণ্য ধরতে পারবো এরা যে আয়তনটা দখল করবে। তো গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য, সো ভি মাইনাস এনবি যখন হবে, এইটাকে আমরা নেগলিজিবল কনসিডার করতেই পারি। সো আমরা ভি পাবো শুধু। এবার আয়তন বেড়ে যাওয়ায় তাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি না? তো তাদের মধ্যে কি আগের মতো কি অ্যাট্রাকশন ফোর্স থাকবে? উত্তর হচ্ছে না, থাকবে না। তো তাদের মধ্যে যদি আকর্ষণ ফোর্সটা অনেক কম থাকে, তো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইখানে এই ভ্যালুটা কি থাকবে? ভি অনেক বেশি, এ অনেক কম, তো কি হলো? তো আমরা পাবো শুধু পি। তো এইভাবেই পিভি ইকুয়াল টু এনআরটি পাবো। কখন? যখন হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। তো আশা করি বুঝছো। সো উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে এই ত্রুটি দুইটা দূর হয়, আমরা ইরোর গুলাকে ডিসকোয়ালিফাই করতে পারি, এইটাই। সো আমরা সামনের দিকে যাই। ওকে, একটা ম্যাথ আছে, দেখো। আমরা 300 কেলভিন তাপমাত্রা, আমরা টি এর ভ্যালু পাইছি, 15 এটিএম চাপ, আমরা পি এর ভ্যালু পাইছি, আমাদের আয়তন, পাত্রের আয়তন ভি পাইছি, এন পাইছি। এখন আমাকে বলছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন হতে ধ্রুবক বি ইকুয়াল টু এত হলে ধ্রুবক এ ইকুয়াল হোয়াট? ওকে,
তার মানে তোমাকে ধ্রুবক এর ভ্যালু বের করতে হবে। কিভাবে করবা, চলো আমরা করি। ওকে, তো আমরা সূত্র জানি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। ওকে, তো পি এর ভ্যালু হচ্ছে 15 এটিএম, আমরা এটিএম এই করি 15 প্লাস এর ভ্যালু কত বের করব, ভির ভ্যালু কত 0.5 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট বি, সরি ভি এর ভ্যালু কত 0.5 মাইনাস 0.024, ওকে, equals to 0.0821. I hope I don't need to explain why r equal to 0.0821. t কত 300, ওকে। তো আমরা ক্যালকুলেশন করে এর ভ্যালু পাবো 9.19। এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবা। আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইখানে ইউনিট কি হবে। তোমরা যদি ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারটা পড়তা তাহলে মানে না পড়লেও এটা আসলে কমন সেন্স যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইখানে পি এর যে একক এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের একক এক্স্যাক্টলি সেম হবে। কেন? কারণ দুইটার একক যদি মিটার মিটার তুমি যোগ করতে পারবা, দুইটা একক মানে সরণ আর সরণ। সো তুমি যদি মিটার পার সেকেন্ড মানে বেগ আর যদি সরণের একক মিটার, এই দুইটা যোগ করতে চাও পারবা না। তো কি করতে হবে, এই যে চাপ এইটারও একক চাপই হইতে হবে, তাই না? এইটারও একক চাপ হইতে হবে। পি এর একক কি এটিএম, এই হোল এই পুরাটার একক এটিএম হইতে হবে না? তো এটিএম ইকুয়াল টু আমি এইভাবে লিখি এন স্কোয়ার কি মোল স্কোয়ার, এর একক কি এ, ভি স্কোয়ার কি এখানে ভি কি লিটার না লিটার স্কোয়ার। সো এর এককটা কি হবে এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স টু না, এক্স্যাক্টলি আমি ওইটাই লিখতেছি এটিএম লিটার স্কোয়ার পার মোল ইনভার্স টু। সো এরপরে যদি কখনো একক বের করতে হয় এই কোশ্চেন যেন না আসে যে হচ্ছে ভাইয়া একক কি হবে, একক কি হবে এইভাবে বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা। এটা যদি না পারো এটা এখন থেকে ব্যর্থতা হবে তোমার। সো মেক শিওর নেক্সট টাইম ইউ ওয়েট। ওকে, এই ম্যাথটা তোমরা নিজেরা করবা। বিচ্যুতির মাত্রা 12%। আমি শুধু একটা হিন্টস দিই। দেখো এখানে বলছে এ গ্যাস আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য। কম পেষণযোগ্য, কম পেষণযোগ্য, কম পেষণযোগ্য কখন হয়? যখন জেড গ্রেটার দেন 1। তাহলে আমি জেড মাইনাস 1 ইকুয়াল টু 0.12 লিখবো, অর 1 মাইনাস জেড ইকুয়াল টু 0.12 লিখবো। কখন জেড এর মান গ্রেটার দেন 1 হচ্ছে? এই সময়। এইটা কখন লিখবো? when z less than 1। আই হোপ তোমরা ম্যাথটা করতে পারবা। অ্যান্সার মিলানোর জন্য আমি অ্যান্সারটা বলে দেই, এক সেকেন্ড। অ্যান্সারটা আমার কাছে আছে। অ্যান্সার যদি ভুল না হয় তাহলে 59.66 কেলভিন হবে অ্যান্সার। সো তোমরা অ্যান্সারটা মিলাইলে চাইলে করে মিলাইতে পারো। ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, খুবই ভাইটাল একটা কোশ্চেন যে হচ্ছে কার বিচ্যুতি বেশি। যদি তোমাকে র্যান্ডম দুইটা মৌল দেই, কার্বন ডাই অক্সাইড মিথেন, কার বিচ্যুতি বেশি? তুমি বলবা এইটার মাস 44, এইটার মাস 16। তো এই দুইটার মধ্যে কার ভ্যান্ডার ওয়ালস ফোর্স বেশি? কার ভ্যান্ডার ওয়ালস ফোর্স বেশি? অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইডের বিচ্যুতি মিথেনের চাইতে বেশি। ডান, প্রায় সব কেসেই খাটবে। এবার এই কেস বাদ দিয়ে সো কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, তুমি বলবা এটা কি 44, এটা 17। সো অবভিয়াসলি এটা, বাট তুমি কি তুমি 100-এ 100% রং। ওয়াই? ভিডিও পজ করে একটু ভাবতে পারো। যদি এবার হচ্ছে আমি অ্যান্সারটা বলে দিই। তো শুধু ভ্যান্ডার ওয়ালস দিয়েই হয় না, ডিউ টু হাইড্রোজেন বন্ড।
হাইড্রোজেন বন্ড থাকার কারণে অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি দেখা যায়। অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি হয়। অ্যামোনিয়ার বিচ্যুতি যখন বেশি হবে, সো ওই কারণে অ্যামোনিয়া গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড এই কেসে হয়। সো আমরা প্রথমে কি খেয়াল করব, আমরা আবার অন্য কালিতে যাই। আমরা ফার্স্টে খেয়াল করব ওয়ানে আমরা কি খেয়াল করব, যে হচ্ছে মাস কার হাই, এম কার বেশি। এইটা কোনো ভূমিকাই পালন করবে না যদি সেকেন্ড জিনিসটা আসে, যদি হাইড্রোজেন বন্ড কোনো একখানে থাকে। ওকে, আর তোমরা যদি হাইড্রোজেন বন্ড এখন কার মধ্যে থাকে এটা যদি না জানো, তাহলে মানে থাকে হচ্ছে কার সাথে, যখন আমরা অ্যাড করবো হচ্ছে FON, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো যখন আমরা অ্যাড করব তখন হচ্ছে জিনিসটা হয়। সো ওকে, এটাই ছিল। এরপরের টপিকে যাই। সো সামারি চলে আসছে, তার মানে আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট মোমেন্টে আছে। তো অনেকগুলো টপিক ছিল, ওই টপিকগুলো হচ্ছে শেষ করলাম। তো আমাদের কি ছিল, আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস ভার্সেস আমরা করছিলাম রিয়েল গ্যাস। তো এখানে আমরা অনেকগুলা প্রপার্টি শিখছি, কেন হচ্ছে রিয়েল গ্যাসগুলা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে না, তাদের মধ্যে কি কি প্রপার্টিজ আছে নাই, এগুলো কথাবার্তা। সো এগুলো বলছি, জেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেন হচ্ছে আমরা বিচ্যুতির মাত্রা পড়ছি, বিচ্যুতির মাত্রা আমরা বলছি মড অফ Z-1। আমাদের যখন হচ্ছে কম পেষণযোগ্য হয়, বা লেস কম্প্রেসিবল হবে, তখন Z গ্রেটার দেন 1 হবে, মানে কম হইলেই গ্রেটার দেন হবে, বেশি পেষণযোগ্য হইলে Z লেস দেন 1 হবে। এগুলো আমরা দেখছি। এরপর হচ্ছে আয়তন ত্রুটি, চাপ ত্রুটি, এগুলো নিয়ে দেখছি। মানে তারপরে দেন হচ্ছে গ্রাফটা দেখছি, এইটা হচ্ছে Z = 1, এইখানে অলওয়েজ Z গ্রেটার দেন 1 হয়। দেন এইখানে কেউ এইরকম হয়, কেউ এইরকম হয়। সো বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আমরা মিট আপ করছে যেগুলো, সেগুলো দেখছি। অ্যান্ড লাস্টলি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ কখন করে, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসারে। সো এগুলো আমরা দেখছি। অ্যান্ড লাস্টলি আমরা দেখছি হচ্ছে কার বিচ্যুতি বেশি, এই টপিকটা। সো আশা করি ওইটাও তোমরা বুঝছো। তো আমাদের এইটাই ছিল আজকের টপিক, আশা করি যে হচ্ছে বুঝাইতে পারছি। এক সেকেন্ড। ওকে, তো আমরা লাস্টলি থ্যাংক ইউ। আমি হচ্ছে তোমার রাতিন ভাইয়া, আমি হচ্ছে সাইনিং অফ। তো ভালো থাকিও, গুড বাই। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বা তোমাদের যদি মনে হয় যে ওই কোশ্চেন দুইটা, যে হচ্ছে কখন আচরণ করবে এন্ড কেন আচরণ করে না, এগুলো যদি তোমাদের কথা শুনে নোট করতে সমস্যা হয়, তাহলে আমাকে বলিও, আমার কাছে লেখা আছে, বা লেখা না থাকলে আমি লিখে তোমাদেরকে পাঠিয়ে দিব না। অ্যান্ড কোনো যদি ভুলভ্রান্তি হয় ওটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখিও এবং আমাকে জানাই দিও, যেহেতু আমারও ফার্স্টের দিকে, আমি চেষ্টা করবো যে হচ্ছে আমার স্কিলগুলো উন্নত করার। সো থ্যাংক ইউ।